আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মোদির বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর রায় দিলেন কলকাতা হাইকোর্ট। ক্ষমতায় গেলে ৩টি কাজ করার প্রতিজ্ঞা জামাত আমিরের। ভারতের বিরুদ্ধে ৫০ লাখ যুবক যুদ্ধ করবে জানালেন জামাত নেতা তাহের। নেতানিয়াহুর ভাষণ চলাকালে ওয়াকআউট করল যেসব দেশ। ইরান রাশিয়ার মধ্যে $২৫০০ কোটি পারমাণবিক প্রকল্পের চুক্তি স্বাক্ষর। এবার বিস্তারিত। এবার ভারতের বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শক্ত রায় দিল কলকাতা হাইকোর্ট। যে গর্ভবতী ভারতীয় নারী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের জেলে বন্দী রয়েছেন তাকে আটক করা এবং বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি কাজ হয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। তার সঙ্গে আরও যে ৫ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল সবাইকেই ৪ সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে বলে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত মিত্রর বেঞ্চ নির্দেশ দিয়েছে। গত মাস ৪ ধরে যেভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে অনেক ভারতীয় নাগরিককে, সেই পুশ আউটের ক্ষেত্রে এই নির্দেশ একটা মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। সোনালী খাতুন নামে ওই গর্ভবতী নারী সহ মোট ৬ জনকে দিল্লি থেকে আটক করে সেখানকার পুলিশ। বাংলাদেশি সন্দেহে সীমান্ত দিয়ে তাদের পুশ আউট করে দেওয়া হয়েছিল। যদিও তারা আটক হওয়ার পর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পুলিশ একাধিক নথি জোগাড় করে দিল্লি পুলিশের কাছে পাঠিয়েছিল, যাতে দেখা গিয়েছিল যে সোনালী খাতুন সহ ৬ জনই ভারতের নাগরিক। ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পরে তারা বেশ কিছুদিন বাংলাদেশেরই কোনো একটা এলাকায় ছিলেন। তারপরে তারা বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তার হন। চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জানিয়েছে যে সোনালী খাতুন সহ বাকি ধৃতরা এখন ওই জেলার কারাগারেই বন্দী আছেন। সোনালী খাতুনের হয়ে তার বাবা যে রিট পিটিশন করেছিলেন কলকাতা হাইকোর্টে, সেই মামলার রায় দিতে গিয়ে বিচারপতিরা জানিয়েছেন যে সোনালী খাতুন, তার স্বামী ও সন্তানকে আটক করাটা বেআইনি কাজ হয়েছিল। এই ৩ জনের সঙ্গে আরও একটি পরিবারের ৩ সদস্যকেও আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। দুটি পরিবারের দায়ের করা পৃথক দুটি রিট পিটিশনের আলাদা করে রায় হয়েছে শুক্রবার। দুই ক্ষেত্রেই একই নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতিরা কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে যে ৪ সপ্তাহের মধ্যে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনতে হবে। দিল্লি পুলিশ এই ৬ জনকে আটক করার মাত্র ২ দিনের মধ্যে তাদের প্রত্যর্পণের নির্দেশ দেয় সেখানকার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিকবার ২ মে জারি করা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি নির্দেশিকার কথা উল্লেখ করেছে। ওই নির্দেশিকা অনুযায়ী বিদেশি সন্দেহে কাউকে আটক করা হলে তার পরিচয় যাচাইয়ের জন্য সর্বোচ্চ ৩০ দিন আটক রাখা যেতে পারে। তবে সোনালী খাতুনদের ক্ষেত্রে মাত্র ২ দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হয় বলে আদালত নজর করেছে। তাদের আটক করা হয় ২৪ জন আর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় ২৬ জন। বিচারপতিরা পর্যবেক্ষণ করেছেন বীরভূম জেলার যে পাইকর থানা এলাকার বাসিন্দা বলে দাবি করেছিল এই পরিবারটি, সেই থানা থেকে এদের সকলের পরিচয় যাচাই করে তা দিল্লি পুলিশের কাছে পাঠানো হয় ১০ জুলাই। অর্থাৎ নির্দেশিকাতে উল্লেখিত ৩০ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ এদের পরিচয় যাচাই করে দিল্লিতে জানিয়েছিল, কিন্তু তার আগেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। অতি দ্রুততার সঙ্গে তাদের প্রত্যর্পণ করতে গিয়ে দিল্লি পুলিশ যে বড় ভুল করেছে সেটা আদালতের রায়ে একাধিকবার উঠে এসেছে। এক জায়গায় বিচারপতিরা উল্লেখ করেছেন যে অভিযোগে বলা হয়েছে তারা ১৯৯৮ সালের কোনো এক সময়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেন। তবে সোনালীর আধার কার্ড এবং প্যান কার্ডে তার যে বয়স লেখা আছে ২৬ বছর, অর্থাৎ তার জন্ম হয়েছিল ২০০০ সালে। তাই সোনালী ১৯৯৮ সালে ভারতে এসে থাকতে পারে না। কলকাতা হাইকোর্ট তাদের রায়ে উল্লেখ করেছে যে বিদেশি আইন অনুযায়ী একজন সন্দেহভাজন বিদেশির উপরেই তার নাগরিকত্বের প্রমাণ দাখিল করার দায় বর্তায়। এ রায় বিজেপির মুসলিম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে শক্ত অ্যাকশন বলেও অনেকে মনে করেছেন। এর ফলে পরবর্তীতে এ ধরনের অপচেষ্টা করার আগে বিজেপি সরকারকে চিন্তা ভাবনা করে এগোতে হবে বলে মনে করেন তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ৩টি প্রধান কাজ করা হবে বলে অঙ্গীকার করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় ১ মিনিটের জন্য দাঁড়াতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। শনিবার ২৭ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমাদের প্রধান কমিটমেন্ট ৩টি উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, প্রধান ফোকাস থাকবে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা আমরা রাখবো না। আমার মেরুদণ্ড নেই তো দাঁড়াবো কিভাবে, বসবো কিভাবে? মেরুদণ্ড ছাড়া তো আমি ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডে চিকিৎসার জন্য হাত দিতে হবে। যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে ইতর প্রাণী বানায়, সেই শিক্ষা আমরা
দেব না। তিনি বলেন, যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষকে সম্মান করতে শেখায়, সেই শিক্ষাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিব। নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় ঘটানো হবে জানিয়ে জামাত আমির বলেন, শিক্ষার্থীরা যাতে শিক্ষা জীবন শেষ করে সংশ্লিষ্ট কাজ পেতে পারে এবং কেউ বেকার না থাকে, কেউ কাজের বাইরে থাকবে না, হয় সে উদ্যোক্তা নয়তো চাকরিজীবী হবে। দ্বিতীয় কমিটমেন্টের কথা উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ধারণ করা হবে না, কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে। তৃতীয় অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন, দুর্নীতির জোয়ার কেটে দেবে। এই কথা শুনে অনেকের বুকে ধরফর শুরু হয়েছে। অনেকেই তো আবার চলেনই এগুলো দিয়ে। যে সার্ভিসের গুরুত্ব ও দায়িত্ব যত বেশি, সেই সার্ভিসের বেতন কাঠামো ততটা করা হবে। সাংবাদিকদের প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেব, এটা আমাদের বিপক্ষে গেলেও। তিনি বলেন, আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারবো। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিবি আয়োজিত বার্ষিক অধিবেশন 2025-এর প্রধান অতিথি ছিলেন জামাত আমির। আইডিবির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এফডিবির কেন্দ্রীয় উপদেষ্টা ও জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম, সাইফুল আলম মিলন, এহসানুল মাহবুব জোবাইর প্রমুখ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলে জানিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, আমাদের কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। শনিবার 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর তাহের বলেন, অনেকে বলে জামাত ক্ষমতায় এলে ভারতে হামলার আশঙ্কা রয়েছে। আমি বলেছি, দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে। ভারত ঢুকলে আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে চাপানো হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাবো। এই জামাত নেতা বলেন, পাশের দেশের লোক ঢুকলে আওয়ামী লীগ কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবেই না, বরং সহযোগিতা করবে। তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তি হলাম আমরা, তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা। তিনি বলেন, কমপক্ষে 50 লাখ যুবক তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে। তাদের 2 ভাগ করে দেব, এক ভাগ গেরিলা যুদ্ধে অংশ নেবে, বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়া সম্পর্কিত হাদিসের বাস্তবায়ন তখন মহাপরিকল্পনা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি। জাকাতের অর্থনৈতিক ব্যবহারের প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। তার মতে, অফিসিয়ালি জাকাত আদায় হলে 3 থেকে 4 বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দরিদ্র দূর করা সম্ভব। সেই অর্থ দিয়ে কর্মসংস্থান তৈরি করা ও ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। প্রবাসীদের অবদানের প্রশংসা করে জামাতের নায়েবে আমির বলেন, আন্দোলন সংগ্রামে প্রবাসীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যারা প্রাণ দিয়েছেন, ইতিহাসে তারা সম্মানের আসনে থাকবেন। আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ডক্টর সাবরিনা। তোপের মুখে সেখান থেকে চলে যেতে বাধ্য হন তিনি। শনিবার 27 সেপ্টেম্বর জিয়া উদ্যানে এই বাগবিতণ্ডায় ঘটনা ঘটে। সাবরিনা তোপের মুখে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডক্টর সাবরিনা সহ বেশ কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরাম কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে আসেন। এ সময় ছাত্রদল নেতা আকরাম ডক্টর সাবরিনার পরিচয় জানতে চান। আমি কেন্দ্রীয় কমিটির 1 নম্বর সদস্য বলে পরিচয় দেন সাবরিনা। এরপর ছাত্রদলের ওই নেতা বলেন, বিএনপি থেকে একটি প্রেস দেওয়া হয়েছে, আপনার তো এখানে আসার কথা না। আপনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন। শেখ হাসিনাকে নিয়ে আমি কখনো কোনো স্লোগান দেইনি জবাবে এমনটি বলে এ সময় তিনি ছাত্রদল নেতাদের কাছে স্লোগান দেওয়ার প্রমাণ চান। এক পর্যায়ে আকরাম সাবরিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। এতে অসম্মতি জানিয়ে সাবরিনা বলেন, জিয়ার মাজার সবার। এ সময় ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী সাবরিনাকে ঘিরে আওয়ামী দালালেরা হুঁশিয়ার, সাবধান, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, এবং স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন সাবরিনা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলা অবস্থায় ওয়াকআউট করে বের হয়ে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আল জাজিরা, গার্ডিয়ান সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়া, কুয়েত, পাকিস্তান, মালয়েশিয়া, ইরান, তুরস্ক ও কিউবা সহ 50টি দেশের প্রতিনিধিরা ওয়াকআউট করে বের হয়ে যান। এদিকে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার শনিবার ফেসবুক পোস্টে জানান, নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দেওয়ার পর বাংলাদেশের প্রতিনিধি দল প্রবেশ করে। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুধুমাত্র আরব ও মুসলিম নেতারাই অধিবেশন থেকে ওয়াকআউট করেনি, তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরাও। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী 50টির বেশি দেশের শতাধিক কূটনীতিক ওয়াকআউট করেছেন।
যারা চেয়ারে বসেছিলেন তাদেরও অনেককে হাততালি দিয়ে উদযাপন করতে দেখা যায়। একাধিক গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে সাধারণ পরিষদে বাংলাদেশের জন্য সংরক্ষিত চেয়ারগুলো ফাঁকা, তবে এটি নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছা করে গাজার যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির প্রক্রিয়া ভণ্ডুল করেছে বলে বিবৃতি দিয়েছে হামাস। সংগঠনটির দাবি, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্যের আগেই কূটনীতিকদের উঠে যাওয়া প্রমাণ করে ইসরায়েল বিশ্ব থেকে কতটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক বিবৃতিতে হামাসের এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, নেতানিয়াহু আবারও গণহত্যা, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও পরিকল্পিতভাবে অনাহারে রাখার মতো অপরাধকে অস্বীকার করে মিথ্যা ও স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলে 4টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে $25 মিলিয়ন চুক্তি করেছে তেহরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, শুক্রবার দুই দেশের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রশ্নে ভোটাভুটি হওয়ার সময় এই ঘোষণাটি এসেছে। প্রতিবেদন অনুযায়ী হরমুজগান প্রদেশের সিরিক শহরে প্রায় 500 হেক্টর জমির উপর বিদ্যুৎ কেন্দ্রগুলো গড়ে তোলা হবে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সন্নিকট অবস্থিত এই প্রদেশে নির্মিত 4টি ইউনিট থেকে মিলিতভাবে 5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এর আগে গত বুধবার মস্কোতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম ইরানে ক্ষুদ্র আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সমঝোতা স্বাক্ষরের ঘোষণা দেয়, তবে সেক্ষেত্রে কতগুলো কেন্দ্র হবে তা জানানো হয়নি। ইরানের বর্তমানে মাত্র একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সচল রয়েছে। দক্ষিণাঞ্চলীয় বুশেহরে অবস্থিত এই কেন্দ্রটিও রাশিয়ার সহযোগিতায় নির্মিত, যার উৎপাদন ক্ষমতা 1 গিগাওয়াট। রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের। চলতি বছরের জুনে মস্কো ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছিল। পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আড়ালে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, তবে ইরান বারবার সে অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আবারও বলেন, তার দেশ কখনো পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটবে না। রাশিয়া ও ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে। তাদের মতে 2015 সালের পারমাণবিক চুক্তি কূটনৈতিকভাবে টিকিয়ে রাখা জরুরি। এদিকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের স্ন্যাপব্যাক প্রতিক্রিয়া শনিবার কার্যকর হওয়ার কথা রয়েছে। এর পক্ষে রয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। ডিসপ্লেযুক্ত স্মার্ট গ্লাস উন্মোচন করেছে রেবন মেটা। এই দুটি প্রতিষ্ঠান 2023 সাল থেকে যৌথভাবে স্মার্ট গ্লাস তৈরি করছে, তবে আগের মডেলগুলোতে ডিসপ্লে দেওয়া হয়নি। সেই সুবাদে এবারের মডেলটির নাম দেওয়া হয়েছে রেবন মেটা ডিসপ্লে। এর অনুষঙ্গ হিসেবে থাকছে মেটা নিউরাল ব্র্যান্ড। স্মার্ট গ্লাসটির বডির মধ্যে রয়েছে নিজস্ব প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা, মাইক্রোফোন এবং লেন্সের মধ্যে দেওয়া হয়েছে কালার ডিসপ্লে। এর রেজুলেশন 600 থেকে 600 পিক্সেল এবং ব্রাইটনেস 5000 নিট পর্যন্ত। কড়া রোদেও তাই ব্যবহার করতে অসুবিধা হবে না। মেটা এআই এর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা যাবে এতে। ছবি ও ভিডিও ধারণ, প্রশ্নের উত্তর জেনে নেওয়ার পাশাপাশি লাইভ ভাষান্তরের সুবিধাও এতে আছে। বেশ কিছু মেটা অ্যাপ যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম এতে বিল্ট ইন থাকবে। বলা যায় এআই অ্যাসিস্ট্যান্ট আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছে। স্মার্ট গ্লাসটি নিয়ন্ত্রণ করার জন্য জেস্টার ব্যবহার করা যাবে। সেজন্য প্রতিটি গ্লাসের সঙ্গে থাকছে নিউরাল ব্র্যান্ড। পুরো প্যাকেজটির মূল্য $799 থেকে শুরু। এবার খেলার খবর। ইতিহাস লেখা হলো না বাংলাদেশের, ফের ভারতের কাছে স্বপ্নভঙ্গ। আরও একবার সঙ্গী হলো আক্ষেপ। ফাইনালে ভারত জুজু কাটছেই না যেন। সাফে টানা চতুর্থবার ভারতের কাছে শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ। শনিবার কলম্বোতে সাফ অনূর্ধ্ব-17 সাফের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত, যেখানে নির্ধারিত সময়ে খেলা শেষ হয় 2-2 সমতায়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে 4-1 হেরে যায় টাইগাররা। গত বছরও সাফ অনূর্ধ্ব-17 ফুটবলের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে বয়সভিত্তিক সাফে টানা চতুর্থবার ভারতের কাছে ফাইনালে হারল বাংলাদেশ। এদিন খেলার ৪র্থ মিনিটেই এগিয়ে যায় ভারত। বাংলাদেশের মোহাম্মদ আজম খানের পা থেকে বল পেয়ে যান দাল্লাল মন গাংতে, তার শট রুখতে পারেনি কেউ। ভারত 1-0 এগিয়ে যায়। 25 মিনিটে 1-1 সমতায় ফেরে বাংলাদেশ। নাজমুল হুদা ফয়সালের কর্নারে মোহাম্মদ আরিফ হেড করে গোল মুখে দিলে মোহাম্মদ মানিকের হেড ভারত কিপারের গ্লাভস ছুঁয়ে জালে জড়িয়ে যায়। 38 মিনিটে লিড পুনরুদ্ধার করে ভারত। বাদিক থেকে আক্রমণে উঠে ক্রস দিয়েছিলেন গুনিয়েইবা, কিপার তা ক্লিয়ার করলেও ফিরতে সুযোগ পান আজলান শাহ। তার নেয়া শট 2 ডিফেন্ডারের পায়ের ফাঁকা দিয়ে জালে জড়ায়। 33 মিনিটে মোহাম্মদ আরিফের দূরপাল্লা শট ভারত কিপারের গ্লাভস ফসকালেও বাইরে যায়। 2-1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশের প্রতিপক্ষের রক্ষণে চাপ দিতে থাকে। 51তম মিনিটে বক্সের ঠিক ভেতর থেকে ফয়সালের শট ফিরে ক্রসবার কাঁপিয়ে
ফের ভালো সুযোগ আসে 88তম মিনিটে। পায়ের কারিকুরিতে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন বায়েজিদ বোস্তামি। বলের লাইনে থাকা ভারতের গোলকিপার তার শর্ট কর্নারের বিনিময়ে ফেরান। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় ম্যাচ। যোগ করা 5 মিনিটের শেষ মিনিটে সাব্বির ইসলামের লম্বা থ্রো থেকে দারুণ শটে নাটকীয়ভাবে স্কোর লাইন 2-2 করেন ইহসান হাবিব। তাতে খেলা গড়ায় ট্রাইব্রেকারের শুরু থেকেই খেই হারায় বাংলাদেশ। পরপর 2টি শট মিস করায় ম্যাচটা হাতছাড়াই হয়ে যায়। প্রথম শট ইকরামুল ইসলাম ক্রসবারে মারেন, দ্বিতীয় শট নিতে আসা আজম খান ভারতের গোলকিপারের হাতে তুলে দেন। তবে সফল স্পট কিকে মানিক আশার আলো জ্বালিয়ে রাখেন। বিপরীতে নিজেদের সবগুলো শট জ্বালা জড়ায় ভারত। তাতে 4-1 ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। আর সপ্তম শিরোপা উল্লাসে ফেটে পড়ে ম্যান ইন ব্লুরা। প্রিয় দর্শক, শেষ করছি ফব টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।